নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। সম্রাট আবারও হাজির। আজকে আমরা একটু অন্যরকম আলোচনা করব, বা জ্যোতিষের অনেকগুলো বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমাদের আশেপাশে আগাছার মতো কিছু জ্যোতিষী গজিয়ে উঠেছে। যারা জ্যোতিষটা জানে কতটা সেটা নিয়ে তো সন্দেহ অনেকখানি, যদিও আমিও বেশি জানি না, তার কারণ আমি এখনো পড়ছি, আমি এখনো শিখছি, মৃত্যু দিন পর্যন্ত হয়তো শিখবো। কিন্তু তথাপি আমার মনে হয় যে আমরা যদি ভুলে ভরা কিছু জিনিস আমরা যদি মানুষকে উপহার দিই, মানুষ সেগুলো থেকে ভ্রান্ত ধারণা তৈরি করবে এবং মানুষ ভ্রষ্ট হবেন, পথভ্রষ্ট হবে। কথায় কথায় আমার একটা গল্প মনে পড়ে গেল, যে কিছুদিন আগেই, গল্প নয় মানে গল্প হলেও সত্যি, কিছুদিন আগে একজন দিদি আমার কাছে এসছেন, তার 7 বছরের এক বাচ্চা। তিনি আমাকে দেখিয়ে নিয়ে যাওয়ার পর আমার ছকটাকে হয়তো তিনি অন্য কোথাও ভেরিফাই করেছেন, এবং আমি তার জন্মছকে লিখে দিয়েছিলাম যে ইঞ্জিনিয়ারিং এবং মেডিকেলের 2 যোগ রয়ে গেছে আপনার সন্তানের ছকে। এবার এটা হয়তো তিনি তার কোনো এক ভাইয়ের সাথে আলোচনা করেছেন, যিনি নিজেকে জ্যোতিষী বলে দাবি করেন, বা তিনি হয়তো জ্যোতিষটা ভালোবাসেন, বা জ্যোতিষ সম্পর্কে তার হয়তো কিছু সম্যক ধারণা আছে, কিছু ধারণা আছে। এবং তিনি যখন আমার ছক পেলেন, প্রথম কথা তিনি রাশি লগ্ন বললেন যে না, এই রাশি লগ্ন হতে পারে না। বাট তিনি আরও 5 জনের কাছে ঘুরেছেন এবং প্রত্যেকেই বলেছেন না, রাশি লগ্ন এটাই। কেউ কেউ বলেছেন না, আপনার ছেলে তো সায়েন্স হবে না। আর তার ভাই বলছে যে একটি ছেলে মেডিকেল এবং একটি ছেলে ইঞ্জিনিয়ারিংয়ে পেতে পারে না, এটা অসম্ভব। আর একজন জ্যোতিষী নাকি লিখতে পারেন না একটি চার্টে যে তার ইঞ্জিনিয়ারিং এবং মেডিকেলের যোগ রয়েছে। আমি আসবো, পুরো তথ্যাবলিতে আসবো, একটু আপনারা শুনবেন। আমি যদি জ্যোতিষটা বাদ দিই, ভুলে যান আপনি জ্যোতিষটা, এখন জ্যোতিষ শুনছেন। আপনি মনে করুন আপনার স্কুলের কোনো বন্ধুবান্ধবকে, যারা মেডিকেল জয়েন্টও দিয়েছে, আবার যারা ইঞ্জিনিয়ারিং জয়েন্টের জন্য প্রিপারেশন করেছে। আমি যখন পড়াশুনো করেছি বা আমার সময়কালে আমারও কিছু কিছু বন্ধুবান্ধবকে দেখেছি যারা খুব স্টুডিয়াস, যারা খুব ভালো বন্ধু, মানে যারা খুব ভালো পড়াশুনো করতেন আর কি। সেই সময় আমাদের ক্লাসের যারা ভালো স্টুডেন্ট যারা ছিলেন, তারা মেডিকেল জয়েন্টও ক্র্যাক করেছে, তারা ইঞ্জিনিয়ারিং জয়েন্টও ক্র্যাক করেছে, 2টো জয়েন্টই তারা ক্র্যাক করেছে। এবং তারপর তারা চিন্তা করেছে যে তারা কোন পথে হাঁটবেন। আমি জ্যোতিষ ভুলে গেলাম, আমি জ্যোতিষটা বাদই দিলাম। লেখা যায় কি যায় না এটা পরের কথা। আপনারা অনেকে কমেন্টস করতে পারেন যে আপনার জানাশোনা কেউ এরকম আছেন কি না, যে যারা মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিং দুটোই ক্র্যাক করেছে, তারপর তাদের মধ্যে কেউ হয়তো ইঞ্জিনিয়ারিংকে চয়েস করেছে, কেউ হয়তো মেডিকেলকে চয়েস করেছে। কেন? তার কারণ একটা ছেলে যে পিওর সায়েন্স নিয়ে পড়াশোনা করেছে, যার ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ আর বায়োলজি রয়েছে, সে মেডিকেল জয়েন্টও দিতে পারবে, তার কারণ বায়োলজি রয়েছে বলে। আবার ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ আছে বলে সে ইঞ্জিনিয়ারিং জয়েন্টও দিতে পারবে। আমি যতদূর জানি, যদি আমি খুব কম পড়াশোনা জানি, তার মধ্যেও আমি যতদূর জানি। আপনারাও সেটা যদি জানেন, বা আপনারা যদি আপনাদের কাছে এরকম ধরনের উদাহরণ যদি থাকে, আপনারা প্লিজ কমেন্ট করে জানাবেন। হ্যাঁ দাদা, আপনারাও দেখেছেন বা আপনি দেখেছেন যে এরকম একটি ছেলে মেডিকেল জয়েন্ট আর ইঞ্জিনিয়ারিং জয়েন্ট দুটো পেয়েছে। আজকে আপনার হয়তো শনি বায়ুতত্ত্বে বসে রয়েছে, রাহু অগ্নিতত্ত্বে বসে রয়েছে, বা আপনার শনি রাহুকে নিয়ে বায়ুতত্ত্বেই বসে রইল, আপনার কেতু অগ্নিতত্ত্বে বসে রইল, এই কেতু সাথে রবি অগ্নিতত্ত্বেই বসে থাকলো। ফলত এই কম্বিনেশনে ইঞ্জিনিয়ারিং প্রথম চলে আসে, এই কম্বিনেশনে। এবার সেই ছেলে, আমি ধরলাম একটি ছেলের চার্টে বা একটি মেয়ের চার্টে আমি একটা কম্বিনেশন পেলাম। এবার সেকেন্ড আমি কি দেখব? ধরুন সেই ছেলেটি 9-এ পড়ে, কারণ আমাদের কাছে অনেকেই আসে ক্লাস 9-এ, ক্লাস 8-এ, যে দাদা এবার কিন্তু আমাদেরকে স্ট্রিম চুজ করতে হবে, যে আমি কমার্সে যাব না, আমি হিউম্যানিটিসে যাবে মানে আর্টসে যাব, নাকি আমি সায়েন্সে যাব। সায়েন্সে গেলেও কোন সায়েন্সে যাব, পিওর সায়েন্স নেব না বায়ো সায়েন্স নেব। তো আমাদেরকে সেগুলো চয়েস করতে হয়। তো আমরা তখন কি চয়েস করবো, যে শনি রাহু রবি কেতু এরা বায়ু আর অগ্নি ধরে রয়েছে কিনা সেটাকে দেখে নিতে হবে। 1। এবার 2 নম্বর, সেই ছেলেটির, আমি ধরলাম মেষ লগ্ন, ধরে নিলাম, আমি মেষ থেকে হিসেব করি, আমি ধরলাম মেষ লগ্ন, রবি আর কেতু সিংহ রাশিতে বসে রয়েছে, তার মানে তার ভাদ্র মাসে জন্ম, আর শনি রাহু কুম্ভ রাশিতে বসে রইল। তার মানে বায়ুতত্ত্ব আর অগ্নিতত্ত্বের কানেকশন আপনি পেয়ে গেলেন। তার নবমপতি বৃহস্পতি, তার দ্বাদশপতি বৃহস্পতি, তার ষষ্ঠপতি বুধ। এবার ধরা গেল যে বুধ পৃথ্বীতত্ত্বে বসে রয়েছে, বৃহস্পতি জলতত্ত্বে বসে রয়েছে, বা বুধ জলতত্ত্বে বসে রয়েছে, বৃহস্পতি পৃথ্বীতত্ত্বে বসে রয়েছে। তাহলে সেই ষষ্ঠপতির উপর বৃহস্পতির দৃষ্টি কোথায় পড়ল? ষষ্ঠপতির সাথে বৃহস্পতির দৃষ্টি কি আদান প্রদান করলো, বা ষষ্ঠপতির উপরে বৃহস্পতির কোনো দৃষ্টি পড়লো কিনা? ধরে নেওয়া যাক
আমরা কি বললাম, আমরা রবি কেতুকে পেলাম হচ্ছে সিংহ রাশিতে, শনি রাহুকে পেলাম আমরা হচ্ছে কুম্ভ রাশিতে। আমরা দেখলাম মেষ লগ্ন সাপেক্ষে তার ষষ্ঠপতি ষষ্ঠে অবস্থান করছে অর্থাৎ কন্যা রাশিতে। বৃহস্পতি হয়তো মকর রাশিতে নিচস্থ জায়গায়, যেটা নিজ বাবা ওখান থেকেই বোঝায়। বৃহস্পতি হয়তো সে নবমপতি দ্বাদশপতি, সে পৃথ্বীতত্ত্বে মকর রাশি থেকে সে কন্যা রাশির বুধের উপর পূর্ণ দৃষ্টি ফেললো। আমরা কি বলবো, আমরা বলবো যে না, দেখুন রাহু যখন বায়ুতে থাকবে সে ভাইরাস রিলেটেড পড়াশুনো করাতে সে আগ্রহী করাবে। তার মানে আমরা দেখি যে রাহু বায়ুতত্ত্বে আছে, তার মানে সেই ছেলেটি বা মেয়েটি সে মাইক্রোবায়োলজি নিয়ে পড়াশুনো করতে পারে। বা দেখা যাচ্ছে যে রাহু যদি বায়ুতত্ত্বে থাকে সেই ছেলেটি বা মেয়েটি প্রাণী বিদ্যা নিয়ে পড়াশুনো করলে বা অ্যানিম্যালদের যে ডক্টর মানে ভেটেরিনারি ডক্টর যারা আছেন এই ধরনের কিছু পড়াশুনো করলে তারা কিন্তু একটা ভালো জায়গায় পৌঁছে যেতে পারে। আর আমি কি বললাম, বৃহস্পতি আপনার যে নবমপতি দ্বাদশপতি সে আপনার দশমে বসে সে আপনার ষষ্ঠে দৃষ্টি ফেলে রাখলো। তার মানে সে কোথায় বসলো, কর্মস্থানে। কর্মস্থানে বসে সে আপনার ষষ্ঠে রোগ ঋণ রিপু জ্বালাতে বসে রইল। এই জন্য আমাদের জন্মছকে ভাবের একটা বিশেষ গুরুত্ব আছে। ষষ্ঠপতির সাথে বৃহস্পতির কানেকশন পাওয়ায়, এবং সেটা জলতত্ত্ব এবং পৃথ্বীতত্ত্ব হতে পারে, পৃথ্বীতত্ত্ব থেকে পৃথ্বীতত্ত্ব হতে পারে, জলতত্ত্ব থেকে পৃথ্বীতত্ত্ব হতে পারে, বা পৃথ্বীতত্ত্ব থেকে জলতত্ত্ব হতে পারে। কেমন, তার কারণ আমি ধরে নিলাম মেষলগ্ন সাপেক্ষে ধরে নেওয়া যাক বুধ বসে রইল বৃষ রাশিতে, তার মানে পৃথ্বীতত্ত্ব লগ্নের দ্বিতীয়, আপনার মেষলগ্ন আপনার ষষ্ঠাধিপতি বুধ সে আপনার লগ্নের দ্বিতীয় বসে রইল, সেটা কোথায়, পৃথ্বীতত্ত্ব বৃষ রাশি, তার মানে মেষের 2, তার মানে দ্বিতীয় বসে রইল ষষ্ঠ। তার মানে দেখুন আমরা প্রথম কি দেখবো, ইনকাম। আমি ইনকাম কোথা থেকে জেনারেট করব। দেখুন অনেক কিছু শিখিয়ে ফেলছি আপনাদেরকে, শিখুন, অসুবিধে নেই, তার কারণ ভালোটা শেখাটা উচিত। ষষ্ঠপতি যখন দ্বিতীয় থাকছে তার মানে আমার আর্নিং কোথা থেকে আসবে, আমি আমার জীবিকার উপায় বার করব কোথা থেকে। এটা তো আমাদের কাছে অনেকে সে প্রশ্ন করে যে দাদা আমার জীবিকা কি হওয়া উচিত। তার মানে ষষ্ঠপতি যদি আমার দ্বিতীয় বসে থাকে তার মানে আমি রোগের থেকে ইনকাম করতে পারি, আমি ঋণের থেকে ইনকাম করতে পারি মানে ফাইন্যান্স থেকে ইনকাম করতে পারি, আমি রিপু থেকে ইনকাম করতে পারি মানে শত্রুর জায়গা, তার মানে অ্যাডমিনিস্ট্রেশন থেকে আমি ইনকাম করতে পারি, আমি জ্বালা থেকে ইনকাম করতে পারি, তার মানে মেন্টাল জায়গা থেকে আমি ইনকাম করতে পারি। আর মেন্টাল জায়গা মানে কোনো একজন মেন্টাল মোটিভেটার বা একজন সাইকোলজিস্ট বা একজন নিউরোলজিস্ট হতে পারেন তিনি। এবার ধরে নেওয়া যাক আমার সেই শনি রাহু কুম্ভ রাশিতে, রবি কেতু সিংহ রাশিতে, বাট আমার বুধ বসে রইল ষষ্ঠপতি লগ্নাদি মেষ লগ্ন, আমার লগ্নের ষষ্ঠপতি লগ্নের দ্বিতীয় বসে রয়েছে, বৃহস্পতি বৃশ্চিক রাশিতে বসে সেই বুধের উপর দৃষ্টি ফেললো। বৃহস্পতি কোথায়, আপনার নবম, আপনার দ্বাদশ, অষ্টমে বসে রইল। তার মানে অষ্টম মানে কে, অষ্টম মানে হচ্ছে আমার রোগ। আমরা অষ্টম থেকে নিগুড় তত্ত্ব ভাবি, আমরা অষ্টম থেকে আমাদের রোগ ভাবি, আমরা অষ্টম থেকে আমাদের আয়ু ভাবি, আয়ুর কাল নয়। কারণ আয়ুর কাল কোথা থেকে হবে, লগ্নের 3, 8-এর 8 থেকে, 8-এর 8 মানে লগ্নের 3। তার মানে আজকে যখন বৃহস্পতি যে নাকি অষ্টমে বসে আমার দ্বিতীয় ষষ্ঠপতির উপর দৃষ্টি দিচ্ছে, তার মানে ভাবুন এখানে আমার মেডিকেলের স্কোপ খুলে গেল। আরও একটা ইকুয়েশন, শনি রাহুকে ভুলে যান, রবি কেতুকে আমি কোথায় দেখিয়েছিলাম, রবি কেতুকে আমি দেখিয়েছিলাম অগ্নিতত্ত্বে। রবি ফায়ার, রবি মানে কে, রবি মানে আয়ুর্বেদ, যার কাছে সমস্ত নলেজ রয়েছে। কেতু গুপ্তবিদ্যায় পারদর্শী, গুপ্তবিদ্যার মধ্যে কে কি পড়ে, তন্ত্রবিদ্যা, জ্যোতিষবিদ্যা, ইডি, সিবিআই, র, এবং তার পাশাপাশি কি চিকিৎসা শাস্ত্র। কেন, চিকিৎসা শাস্ত্রটা পুরোটাই গুপ্তবিদ্যার মধ্যে পড়ে। রবি আর কেতু যদি পঞ্চমে, তার মানে আপনার লগ্নের পঞ্চমে রবি আর কেতু বসে রইল, তার মানে আপনি কোথায় পারদর্শী, রবি আর কেতু যখনই একত্রিত হয় আমরা কি যোগ বলি, তারা যদি সমান সমান ডিগ্রিতে থাকে তাহলে আয়ুর্বেদ যোগ তৈরি হয়। তার মানে যদি তারা সমান সমান ডিগ্রি বা 12 ডিগ্রির মধ্যে বা 6 ডিগ্রির মধ্যে কিছু একটা আছে তার সেটা আর বললাম না, ওই টুকতে কি ওই জায়গাটা আপনার অসুবিধা হবে, হ্যাঁ, তো সেইটুকু আর আমি আর বললাম না। তার মানে রবি 12 ডিগ্রির মধ্যে, 6 ডিগ্রির মধ্যে বা 3 ডিগ্রির মধ্যে বা 9 ডিগ্রির মধ্যে রয়েছে। তাহলে দেখা যাচ্ছে যে তারা যদি ডাক্তার হয় এবং তারা যদি এমডি হয়, যে আমরা মেডিসিনের ডাক্তার হব। আমাদের কাছে অনেকে এসে বলেন যে দাদা এমবিবিএস তো হয়ে গেল, এবার কি আমি সার্জিক্যালে যাব না কি আমি এমডিতে চলে যাব। আমরা অনেককে বলি বাহ তোমার রবি কেতুর কানেকশন ভালো, তুমি কিন্তু এবার এমডির দিকে চলে যাও। তার মানে তুমি যাকে যা ওষুধ দেবে সেখান থেকে তিনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন এবং তোমার নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি হতে আরম্ভ করবে। কারণ দারুণ ডাক্তার, এনার কাছে চলে গেলে ইনি যা ওষুধ দেবেন এই ওষুধ খেলে আপনি সেরে যাবেন, আপনি এই ডাক্তারটা দেখিয়ে নিন। আমরা এরকম পাই, আপনারা অনেকে সাজেস্ট করেন যে অমুক ডাক্তার দেখাও, অমুক ডাক্তার দেখাও, উনি ওষুধ কম দেন। তার কারণ ওষুধের প্রতি জ্ঞান। আমি কি বললাম কথাটা, ওষুধের প্রতি জ্ঞান। তার মানে ওষুধের প্রতি জ্ঞান কেন, লগ্নের পঞ্চমপতি পঞ্চমেই বসে রয়েছে, বিদ্যার কারক গ্রহ, হায়ার এডুকেশনের কারক গ্রহ, সাথে কেতু বসে রইল। কেতুর কোনো রং নেই বা কেতুর কোনো আলো নেই, সে অন্ধকার আচ্ছন্ন একটি প্ল্যানেট।
তিনি রবির সাথে আসা মানে সেও আলোকিত হয়ে গেল, এবং কেতু গুহ্যবিদ্যার কারক গ্রহ। আর কেতু কাকে দেখায়? কেতু আমাদের বডি পার্টকে দেখায়, মাথার পার্টকে না। আর আমাদের রোগ কোথায় হয়? আমাদের রোগ বডিতে হয়, তাই না? তার মানে বুঝতে হবে, দেখুন কতটা ইকুয়েশন আমাদেরকে ভাবতে হয়। আমি তখন নাক্ষত্রিক বিচারে গেলামই না, ছেড়ে দিলাম। তার মানে এইভাবে যদি আমরা দেখি যে শনি রাহু বায়ুতত্ত্বে বা অগ্নিতত্ত্বে, রবিকেতু বায়ুতত্ত্বে বা অগ্নিতত্ত্বে, এবং আপনার ষষ্ঠপতি কোনো জলতত্ত্বে বা পৃথ্বীতত্ত্বে বসে রয়েছে, তাহার উপর যদি অষ্টমপতির দৃষ্টি বা তাহার সাথে কোনো অষ্টমপতির যোগ বা তাহার সাথে যদি কোনো বৃহস্পতির দৃষ্টি বিনিময় হয় বা বৃহস্পতির পূর্ণ দৃষ্টি তার উপর গিয়ে যদি পড়ে, তাহলে সেখানে আয়ুর্বেদ যোগ বা সেখানে চিকিৎসা শাস্ত্রে যাওয়ার মতো যোগ তৈরি হচ্ছে। শনি রাহুর কম্বিনেশনে ইঞ্জিনিয়ারিং হয়ে যাবে, রবি কেতু আর অষ্টমপতি ষষ্ঠপতি আর বৃহস্পতির কারণে মেডিকেল হয়ে যাবে। তাহলে লেখা যায় কি যায় না? তাহলে নিশ্চয়ই লেখা যায়। আমার একটাই অনুরোধ, আপনারা জ্যোতিষটাকে খুব ভালো করে শিখুন। আল টপকা জ্যোতিষগিরি করে কোনো লাভ নেই ভাই, প্যাঁদানি খেতে হবে। কেন আমি এই শব্দটা কেন বললাম প্যাঁদানি খেতে হবে? তার কারণ মানুষ এখন তাদের সন্তানকে নিয়ে অত্যন্ত আগ্রহী, এবং এখন প্রতিটা ক্ষেত্রে লড়াইটা খুব চুলচেরা লড়াই চলছে। কিন্তু মানে এখন আর ইঞ্চিতেও নেই লড়াইটা, এখন চুলের যে মাপ, একটা চুলের মাপের লড়াই চলছে। তার মানে কেউ এক চুল জায়গা ছাড়তে নারাজ। এক একটা বাবা মা তারা যখন আমাদের কাছে আসেন, আমাদের প্রথম নৈতিক কর্তব্য সেটা হচ্ছে যে তাকে সঠিক একটা জায়গা দেখানো এবং তার জন্য সঠিক ক্যালকুলেশনটা করা। দেখুন, একটা জন্মছক যখন আপনি হাতে পেলেন, আপনি যখন ক্যালকুলেট করলেন, জানেন কটা এডুকেশনের কটা পার্ট একটা জন্মছক থেকে বেরোয়? একটা জন্মছক থেকে 5 প্রকারের এডুকেশনকে পাওয়া যায়। সাথে এক্সট্রা কারিকুলার একটি অ্যাক্টিভিটিতে কেউ আছেন কিনা বা যাবেন কিনা, সেখানেও সে বড় জায়গা পাবে কিনা, সেটাও কিন্তু বিচার্য বিষয়। যেমন আমার কাছে কালীঘাট চেম্বারে একটি বাচ্চা মেয়ে এসেছিল, ক্লাস 7 না 8 পরে, আমি সেটা মনে করতে পারছি না, বাট সে এই মুহূর্তে এশিয়ার লন টেনিসে সে এশিয়ার 132 র্যাঙ্কিংয়ে দাঁড়িয়ে রয়েছে। তার মানে ভাবুন কত গুরুত্বপূর্ণ একটা প্ল্যাটফর্ম। আমারও গা কাটা দিচ্ছে, আমিও সেই বাচ্চাটির যোগ্য নই, আমি নিজেকে যোগ্যতা মনেই করি না। তার কারণ ওই বাচ্চাটি আজকে এশিয়ার 132, মানে অনেকজনের মধ্যে 132 নম্বরে উঠে দাঁড়িয়েছে। আমার কর্তব্য কি হবে সেখানে? আমি কি তার মাঙ্গলিক খুঁজবো, তার কালসর্প খুঁজবো, নাকি উমা তোমার তো 7.5 হয়েছে, তুমি তো সব শেষ হয়ে যাবে, এগুলো বলবো? না, আমার উচিত সে 132 থেকে কি করে 32-এ আসবে, তারপর সেখান থেকে কি করে 10-এ আসবে, তারপর সেই 10 থেকে 1-এ আসবে কি করে। আমার কাজ কিন্তু সেটা, আমাদের প্রত্যেকের কাজ সেটা। তো কাজেই সঠিকভাবে অ্যাস্ট্রোলজিকে জানানোটা উচিত। দেখুন, আজকে আমি এখানে জ্যোতিষ করতে বসে কৃষ্ণ কথা বললাম, আমি আজকে এখানে জ্যোতিষ করতে বসে আজকে আমি কালী কথা বললাম, আমি জ্যোতিষ করতে বসে শিবের তত্ত্ব বললাম, লাভ নেই। তার কারণ জ্যোতিষের সাথে ভগবান ঈশ্বর এর কোনো যোগাযোগ নেই। জ্যোতিষ একটা গণনা, একটা অঙ্ক, যে অঙ্ক বলে দেবে আপনি কোথায় যাবেন, কত দূর যেতে পারেন। আর আমি বিশ্বাস করি প্রত্যেকটা মানুষ বহুদূর যেতে পারেন। কেন? তার কারণ যে মানুষটি আজকে রিক্সা চালায়, আগামী দিনে সে একটা রিক্সা কোম্পানির মালিক হতে পারে। যে মানুষটা আজকে টোটো চালায়, আগামী দিনে সে একটা টোটো কোম্পানির মালিক হতে পারে। আজকে যে বাচ্চাটা বা যে ছেলেটা তার সংসারকে টানার জন্য বাজারে বসে আলু বিক্রি করছেন, আগামী দিনে সে একটা কোনো কোঅপারেটিভ স্টোরের মালিক হতে পারে। আজকে আমাদের জন্মছকে কি পড়ে আছে, এটা সবার আগে খুঁটিয়ে দেখাটা প্রয়োজন। আমার কাছে ওই ভদ্রমহিলা যিনি এসেছিলেন, তার বাচ্চাটার বয়স 7 বছর। একটা ভাবুন তো, 7 বছরের বাচ্চা, আপনিও নিজে মনে করুন তো, আপনি 7 বছর বয়সে কত দুষ্টুমি করেছেন। আমার যতটা মনে আছে, এবং তার সেই ভদ্রমহিলা এসে আমাকে প্রশ্ন করতেন, দাদা ওর কি চন্দ্র ভালো, ওর কি বুধ ভালো, ওর কি বৃহস্পতি ভালো? আরে আপনি জেনে কি করবেন ওর বুধ ভালো না বৃহস্পতি ভালো? আপনি সন্তানকে মানুষ করুন, সন্তানকে সঠিক ভালোবাসা দিন, মায়া দিন, মমতা দিন, তাকে সঠিক প্রকৃত শিক্ষায় শিক্ষিত করুন। সে দেখবেন আস্তে আস্তে একটা জায়গায় নিশ্চয়ই উঠবে। আপনি 2-5 জনের কথা শুনলেন, কেউ বলবেন আপনার ছেলের মাঙ্গলিক কালসর্প, এ তো জীবনে কিছু হবে না। আরেকজন বললো একজন ডাক্তারি আর ইঞ্জিনিয়ারিং একভাবে রেখা যায় না। কেউ বললো না, এর তো ওই দিকে হয়ে যাবে। এই করতে করতে আপনারা ভ্রান্ত হয়ে যাবেন। কারণ 10 জায়গায় গেলে 10 রকম বিচার শুনে আপনারা বসবেন, আর প্রত্যেকে বসে রয়েছে বিশ্বাস করুন আপনার থেকে কি করে টাকাটা বার করা যায়। একবার না, আপনি 10 বার যাবেন, আপনি ভয় পাবেন। আপনি একবার গিয়েও তার কাছে গিয়ে ভয় পাবেন যে উনি বাবা যা বলে দিল। কারণ এখন একটা ব্যবসা তো খুব ভালো উঠেছে, আপনার সন্তানের তো আমি আর আয়ু দেখতে পাচ্ছি না,
আরে মশাই, আপনার সন্তানের আয়ু যদি আমি আর নাই দেখতে পাবো, তাহলে আর আমি তাকে প্রতিকার কেন দেবো? তার কারণ সে তো আর পৃথিবীতে থাকবে না। তার মানে আমি কি মার খাবো আপনাকে প্রতিকার করে? লাভ নেই তো। তার কারণ আমাদের আয়ু 3 নম্বর ভাব থেকে দেখতে হয়। আর আয়ু যদি নাও থাকে, আমার গুরু বলেছে কাউকে আয়ু বলা যাবে না। কেন? তার কারণ আয়ু নিয়ে তুমি ব্যবসা করতে পারো না। যার যেটা আয়ু, আজকে আমাকেও পৃথিবী ছাড়তে হবে, আপনাকেও পৃথিবী ছাড়তে হবে, প্রত্যেককে আমাদেরকে পৃথিবী ছাড়তে হবে। কেউ 50-এ ছাড়বে, কেউ 20-তে ছাড়বে, কেউ 30-এ ছাড়বে, কেউ 40-এ ছাড়বে, কেউ 80-তে ছাড়বে, কেউ 100-তে ছাড়বে। যার যে সময়টুকু যা নিয়ে এসেছে। আমার কাছে অনেক সময় আসেন অনেকে চাকরিরত বা চাকরিরতা, অনেকে আসেন বা অনেকে ব্যবসা করতে করতে আসেন। আমার কাছে হয়তো চাকরি করছেন একজন ব্যক্তি আমার কাছে এসেছেন, আমি তাকে বললাম যে ভাই বা দাদা, আপনি কোনো ব্যবসা করছেন না, আপনার কোনো ব্যবসার মানসিকতা নেই। তার কারণ দেখুন, এখন টাকাটা লাগবে। আজকে আমাদের খরচ বাড়ছে, একটা ইনকামে এখন কিন্তু আমাদের সেই জায়গাটা আর হচ্ছে না। একজন বাচ্চাকে মানুষ করতেই প্রায় 2 কোটি 3 কোটি খরচ। দেখে নিন, আপনারা ভেবে নিন, আপনি যদি এখন আপনার ছেলে যদি এখন উচ্চ মাধ্যমিক দিয়েছে, অলরেডি আপনার কত খরচা হয়ে গেছে। এবার যদি সে মেডিকেলে যায়, এবার মেডিকেলের একটা খরচ। তার মানে এবার তারপরে সে যে মেডিকেল করতে করতে সে হয়তো বললো, না আমি আরও একটু পড়বো, আমি FRCS করবো বা আমি MRCP করবো, আমি তো আর একটু বিদেশে চলে যাব। তো তাকে আপনাকে বিদেশে পাঠাতে হবে সেই পড়াশুনো। তার মানে একটা খরচ বাড়ছে। তার মানে আমাদেরকে ইনকামের জায়গা বাড়াতে হবে, আমাদের সোর্স অফ ইনকাম বাড়াতে হবে। সোর্স অফ ইনকাম বাড়াতে গেলে আপনাকে দ্বিতীয় ভাব দেখতে হবে, সোর্স অফ ইনকাম বাড়াতে গেলে আপনাকে ষষ্ঠ ভাব দেখতে হবে, সোর্স অফ ইনকাম বাড়াতে গেলে আপনাকে দশম ভাব দেখতে হবে, সোর্স অফ ইনকাম বাড়াতে গেলে আপনাকে একাদশ ভাব দেখতে হবে। এবং এই কটা ভাব দেখে আপনার থেকে আর কি কি হতে পারে সেগুলো আমাদের ক্যালকুলেট করতে হবে। আজকে শনি, রাহু, বৃহস্পতি আর বুধের অবস্থান দেখে আমরা কি করব, একটা মানুষ শেয়ার মার্কেটে ইনভেস্ট করবে কি করবে না। তো আজকে যদি আপনার শনি রাহু ভালো পারমিশন দিচ্ছে, সাথে বৃহস্পতি আর বুধ যদি পারমিশন দিচ্ছে, বা আপনার দ্বিতীয়পতি এবং ষষ্ঠপতি ভালো কন্ডিশনে বসে রয়েছে, অষ্টমপতির সাথে তাদের কোনো যদি যোগ সাজস না হয়, তাহলে আপনি শেয়ার মার্কেটে লগ্নি করলে আপনি সেখান থেকে বেশ কিছু উদ্বৃত্ত নিয়ে আসতে পারবেন, প্রফিট নিয়ে আসতে পারবেন। নতুবা আপনার যদি শনি রাহু পারমিশন দিল না, অষ্টমপতি আর দ্বিতীয়পতি বা ষষ্ঠপতির কানেকশন ভালো থাকা সত্ত্বেও আপনি ইনভেস্ট করলে আপনার টাকাটা লোকসানে চলে গেল। এবার প্রশ্ন আসবে যে দাদা, তাহলে শেয়ার মার্কেটে আমি কীভাবে করবো? আমাদের শেয়ার মার্কেটে অপশান হয়, আমাদের শেয়ার মার্কেটে ইন্ট্রাডে হয়, আমাদের শেয়ার মার্কেটে ফিউচার অপশান হয়, আমাদের শেয়ার মার্কেটে লং টার্ম হয়। তাহলে আপনি কোনটা করবেন? সেক্ষেত্রে কি দেখতে হবে? বায়ুতত্ত্বে আর জলতত্ত্বে আর অগ্নিতত্ত্বে আর পৃথ্বীতত্ত্বে কে কে বসে রয়েছে বা কি কি বসে রয়েছে, এবং সাথে কি দেখতে হবে? নবতারা চক্রে বিপত্তারা আর বত্তারায় আপনার দ্বিতীয়পতি, অষ্টমপতি, ষষ্ঠপতি কোনোভাবে কানেক্টেড হয়েছে কিনা। যদি হয়ে থাকে তাহলে আপনি লং টার্মে গিয়েও লাভ নেই, শর্ট টার্মে গিয়েও লাভ নেই, শেয়ার মার্কেট থেকেই দূরে চলে যান। আর যদি এরা বাজে তারা না পায়, তাহলে দেখা যাচ্ছে কি, তাহলে দেখা যাচ্ছে এরা, আপনি শেয়ার মার্কেটে ইনভেস্ট করলে আপনি একটা ভালো জায়গা আপনি পেতে পারেন। দেখা যাচ্ছে বায়ুতত্ত্বে বসে রয়েছে, তার মানে আপনি শর্ট টার্ম করুন বা আপনি অপশান ট্রেডিং করুন, আপনি ফিউচার অপশানে চলে যান, কোনো সমস্যা নেই। কিন্তু যদি পৃথ্বীতত্ত্বে আর জলতত্ত্বে বসে রয়েছে আর আপনি অপশানে গেছেন আর আপনি যদি ওই শর্ট টার্মে গেছেন, তাহলে তো আপনার সব টাকা গোল। তো আমাকে সেই প্ল্যানিংগুলো আমাদেরকে করতে হবে। আজকে জ্যোতিষশাস্ত্রটা অত্যন্ত কঠিন একটা শাস্ত্র। আর সত্যি কথা বলতে, পশ্চিমবঙ্গের বুকে যারা জ্যোতিষটা করেন তারা প্রত্যেকে তো মাঙ্গলিক আলা, কালসর্প-আলা, সাড়ে সাতি আলা। তার কারণ তারা এর বেশি জানেনি। তার কারণ এটা তাদের দোষও না, তারা যে সংস্থা থেকে পড়াশুনো করেছেন তাদের জানার ভুল। এটা আমি একদম পরিষ্কার আপনাদেরকে বলে দিলাম, তাদের জানার ভুল। আর আমার কাছে যারা আসবেন তারা দয়া করে এসে বলবেন না দাদা টোটকা দিন। কারণ আমার কাছে একটি ছেলে, তিনি সরকারি চাকরির পরীক্ষা দেবেন, হঠাৎ করে আমার অ্যাসিস্ট্যান্টকে ফোন করেছে যে দাদা আমি সরকারি চাকরির পরীক্ষা দেবো, তো আমার একটা দাদাকে একটা টোটকা দিতে বলুন। আমি বললাম, আমার ছেলেটিকে বললাম যে না, কোনো তো টোটকা হয় না, একটাই টোটকা, ভালো করে পড়তে বলো, এছাড়া আর কোনো টোটকা নেই। তার কারণ আপনার সাথে বইয়ের কোনো সম্পর্ক নেই, আর আপনি সম্রাটদার একটা টোটকা নেবেন, নিয়ে আপনি হয়তো পার করে গেলেন, এটা হয় নাকি? তাহলে তো আমি প্রধানমন্ত্রী হয়ে যেতাম, বা আমি তো এখন কত কত উপাধির মালিক হয়ে যেতাম। হয় না সেটা। আর আপনারাও দেখবেন না আমি কোনো গোল্ড মেডেলিস্ট অমুক তমুক আমার এখানে আমি কিছু লিখি। তার কারণ কি? কারণ জ্যোতিষটায় এসব কিন্তু পাওয়া যায় না। আর এগুলো এখন কিছু ইনস্টিটিউট গজিয়ে উঠেছে যারা টাকা রোজগারের জন্য, টাকা রোজগার করতে হয়, তো টাকা রোজগারের জন্য খুব কম পয়সায়, মানে কম টাইমে বড়লোক হওয়ার মতো ওই আর কি কিছু জ্যোতিষী ধরলো যে ভাই আপনি আসুন। আমার কাছেও এরকম অনেক ফোন আছে, দাদা আমরা একটা 49তম জ্যোতিষ সম্মেলন আয়োজন করেছি। ভাই আপনার নিজেরই বয়স 49 হয়নি, আপনি 49 বছর ধরে কীভাবে করলেন? আমার খুব মাঝে মধ্যে বিশ্বাস করুন আমার না খুব হাসি পায় যে ভদ্রলোক বলছে আমার 73তম চলছে। আপনার নিজেরই বয়স 73 হয়নি, আপনি 73তম করলেন কী করে? তো এগুলো ওই সব জ্যোতিষ সম্মেলন হয়, ওখানে ওরা জ্যোতিষদেরকে এসব
সব রিকোয়েস্ট পাঠায় যে আপনি কি কন্ট্রিবিউট করবেন, 20,000 দিলে আপনি এই টোপর পাবেন, আপনি যদি 50,000 দেন তাহলে আপনি একটু স্বর্ণ টোপর পাবেন। তো এইরকমভাবে বিষয়গুলো হয়। তো এগুলো করে কোনো লাভ নেই। বিষয়ে জ্যোতিষ থাকতে হবে, জ্যোতিষে, আর আপনাকে খুব বুঝে শুনে কাজ করতে হবে। তার কারণ মানুষ আপনাকে চয়েস করেছে বা আমাকে চয়েস করেছে অনেক অনেক ঘেঁটে ঘুটে, এবং তিনি কিছু শান্তি পেতে চাইছেন, তিনি কিছু দিক পেতে চাইছেন। আর শান্তির থেকেও বড় কথা, এখন কিন্তু মানুষ, বিশ্বাস করুন, আমার কাছে যারা আসে তারা কিন্তু সমস্যায় পড়ে আসে না, তারা আগামী পথ তাকে বাঁচতে আসে যে আমি কিভাবে দাদা চলবো। আজকে আমার কাছে একজন এসেছিলেন, তিনি বললেন যে দাদা আমি জাজের জন্য পরীক্ষা দেবো, আমার ছকে কি আছে যাচ্ছি ভাবার। আমি দেখলাম হ্যাঁ, তার যাচ্ছি ভাবার পরীক্ষা দেওয়ার মতো একটা যোগ্যতা রয়েছে, এবং তিনি পরীক্ষা দিয়ে আজকে তিনি একজন সফল জাজ। বিশ্বাস করুন, আজকে ত্রিপুরায় একটি ছেলে, মানে তার বাংলায় বাড়ি কিন্তু তিনি ত্রিপুরাতে একটি ভালো বিচারকের জায়গায় তিনি রয়েছেন। তিনি ত্রিপুরায় জাজশিপের চাকরি পেয়েছেন ত্রিপুরা গভর্নমেন্টের, এবং তার ইচ্ছে তিনি বেঙ্গলে আবার একটা জাজশিপের পরীক্ষা দেবেন এবং সেখান থেকে তিনি জাজ হওয়ার যোগ্যতার জন্য আবার লড়তে চাইছেন। আবার আমার কাছে এসেছিলেন। যাই হোক, তিনি কোথায় থাকেন না এসব তো আর আমি বলবো না, সে হয়তো দেখছে, সে হয়তো জানে। তো আমার কথা হচ্ছে, আজকে আপনার ছেলে হয় ফুটবল খেলবে, বা আজকে আপনার ছেলে হয় ক্রিকেট খেলবে, নয় সে কোনো দাবাড়ু হবে, নয় সে সাঁতারু হবে, নয় সে কোনো জিমন্যাস্টিকে বড় হবে, নয় সে কোনো একজন বড় অ্যাথলিট হবে, নয় সে একজন বড় ফিজিক্সের পারদর্শী হবেন, নয় তিনি একজন কোনো ফিনান্সিয়াল পারদর্শী হবেন, নয় তিনি কোনো একজন ইকোনমিক্সে পারদর্শী হবে, নয় তিনি কোনো স্ট্যাটিস্টিক্সে চলে যাবেন। সে হয়তো জীববিদ্যা নিয়ে পড়াশোনা করতে পারে, সে হয়তো পদার্থবিদ্যা নিয়ে পড়াশোনা করতে পারে, কেউ হয়তো হর্টিকালচার নিয়ে পড়াশোনা করতে চাইছে। আমি বলতে বলতে হাঁপিয়ে গেলাম, বুঝতে পারছেন? তার মানে কত 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 পড়াশুনো একটা জন্মছক থেকে উঠে আসে। কিভাবে উঠে আসে জানেন কি? দেখুন, আজকে আপনার পঞ্চমপতি কোথায় বসে রয়েছে সেটা দেখতে হবে। তার মানে পঞ্চমপতি যেখানে বসে রয়েছে সেই ক্ষেত্র থেকে একটি পড়াশুনো উঠে আসবে। আপনার দ্বিতীয়পতি যেখানে বসে রয়েছে সেই ক্ষেত্র থেকে একটি পড়াশুনো উঠে আসবে। আপনার অষ্টমপতি কোথায় বসে রয়েছে সেই ক্ষেত্র থেকে আরেকটি পড়াশোনা উঠে আসবে। এরপরে আরও দুটি ভাগ আছে, সেটা আর বললাম না, টুকতে আরম্ভ করবে দাদা। তো আমার কাছে কথা হচ্ছে যে এগুলো একটু বুঝে নিতে হবে। আর এবার আরেকটা প্রসঙ্গে আসি। সেই প্রসঙ্গটা কি, আমার খুব আনন্দ লাগে সে প্রসঙ্গটা। আর সে প্রসঙ্গটা এখন কিন্তু মোটামুটিভাবে সোশ্যাল মিডিয়াতে ভীষণ হই হই করছে। ব্যাপারটা কি, আপনার ইষ্ট, আপনার ইষ্ট, আপনার ইষ্ট, আপনার ইষ্ট বগলামুখী, আপনার ইষ্ট মা কালী, আপনার ইষ্ট দক্ষিণা কালী, আপনার ইষ্ট ত্রিপুরা সুন্দরী, আপনার ইষ্ট ভুবনেশ্বরী, আপনার ইষ্ট কমলা। হ্যাঁ, তো এইভাবে চলছে ব্যাপারগুলো। কিন্তু বিষয়টা হলো, আপনি কি বিচার করবেন, ইষ্ট না আরাধ্য? দেখুন, ইষ্ট যদি আপনাকে বিচার করতে হয়, এই ইষ্ট বিচার করতে গেলে আরাধ্য এক হয়। আরাধ্য কোথা থেকে আসে? এক হচ্ছে যে আপনার নবমপতি আর আপনার অষ্টমপতির কানেকশানে আপনার আরাধ্য হবে। সাথে আপনার বংশ পরম্পরায় যিনি, আপনার বংশ পরম্পরা, যেমন ধরুন আমার বংশ পরম্পরায় আমি মা মনসাকে আমরা হয়তো পুজো করি। আপনারা যারা আমার কাছে এসছেন দেখবেন আমার মা মনসাটা মন্দিরও আছে। তার মানে আমি মা মনসাকে পুজো করি কেন? মা মনসা হচ্ছে আমার বংশের আরাধ্য দেবী, মানে আমার বংশ পরম্পরায় আমি যাকে আরাধনা করে চলেছি, এবং তিনি কিন্তু আমার ইষ্ট নন, তিনি আমার আরাধ্য। ইষ্ট বিচার করতে গেলে একজন জ্যোতিষকে মাথার ঘাম পায়ে ফেলতে হবে মশাই। জানেন কেন? তার কারণ হচ্ছে, ইষ্ট মানে পঞ্চতত্ত্বের আধারে যে আপনার ইসে বসে রয়েছে, মানে যে আপনার ইষ্ট। সেই পঞ্চতত্ত্ব কোথায় আপনি পাবেন? এই পঞ্চতত্ত্ব আপনি পাবেন পঞ্চাঙ্গে। এই পঞ্চাঙ্গ কোথায়? পঞ্চাঙ্গ যেটা আমাদের জন্মছকের প্রথম পাতায় পাওয়া যায়, অবকাহারা চক্র যে যার নাম। সেখানে কি আছে? সেখানে আপনার তিথি, নক্ষত্র, বার, যোগ আর করণ। তার মানে এই 1 2 3 4 5, এই 5টাকে আপনাকে মেলাতে হবে। মিলিয়ে যে আসবে বা তার ক্যালকুলেশনে যে আসবে সে হবে আপনার ইষ্ট। তো ইষ্ট বার করতে গেলে অনেক প্র্যাকটিস, অনেক ভালো গুরু দরকার যে আপনাকে ইষ্ট বার করাটা শেখাবে। এবার আপনি বলে দিলেন আপনার অমুক রাশি, আপনার ইষ্ট হলেন অমুক। আপনি আর অমুক রাশি, আপনার তো শনি, আপনার হয়তো মকর রাশি, আপনার ইষ্ট দক্ষিণাকালী। না রে বাবা, ওগুলো পাগলের প্রলাপ, ওগুলো ভাবে হয় না। ইষ্ট বার করতে গেলে আপনাকে আপনার কোন তিথিতে জন্ম হয়েছে সেটাকে ক্যালকুলেট করতে হবে, তিথির মালিককে ক্যালকুলেট করতে হবে, তিথিকে কে দেখছে তাকে ক্যালকুলেট করতে হবে। 1 2 নম্বর, আপনার কোন বারে জন্ম, মঙ্গলবার জন্ম, এবং মঙ্গলবার মানে আপনি হনুমানজি ভেবে নিলেন, তা তো হতে পারে না। মঙ্গলবারের কোন অর্ধে জন্ম? মঙ্গলবারের যদি আপনার রিক্ত সময়ে জন্ম হয় তাহলে আপনার ইষ্ট দেবী হবেন, আর আপনার যদি রিক্ত সময় না হয় তাহলে আপনার ইষ্ট দেব হবেন। বুঝতে পারলাম? তার মানে এখানেও মেল ফিমেলের ব্যাপার আছে।
তার মানে আপনার বার ধরলাম আপনার মঙ্গলবার জন্ম, তার মানে মঙ্গলবারে আপনার রিষ্ট সময়, আমাদের একটা রিষ্ট বলে একটা কথা আছে, রিষ্ট মানে যেটা বদ মুহূর্ত, খারাপ মুহূর্ত। খারাপ মুহূর্তকে আপনি বাঁচবেন কীভাবে? সেই যে খারাপ মুহূর্তে দেবী আছে তাকে চ্যান্ট করে, তার আরাধনা করে, তার ভাইব্রেশন শরীরের মধ্যে নিয়ে তবে আমি তাকে ঠিক করতে পারি। তার মানে আমাকে ওই রিষ্ট সময়টা দেখতে হচ্ছে। তাহলে রিষ্ট সময় যদি হয় তাহলে আমাকে কি করতে হবে? ওখানে হনুমানজি না করে আমাকে বগলামুখীতে চলে আসতে হবে। কেন? মঙ্গলবার, তাহলে বগলামুখী তার একটা অংশ হয়ে গেল। তাহলে আমি একটা উদাহরণ দিচ্ছি, তাহলে বগলামুখী হয়ে গেল। এবার আপনার কি বললাম? তিথি হয়ে গেল, আপনার বার হয়ে গেল। এবার আপনার কোন নক্ষত্রে জন্ম? সব থেকে মজার খেলা তো ওইখানে, যেখানে সবাই একদম মোটামুটি ওই হাবুডুবু, ডুব সাঁতার দেখেছেন তো, হাবুডুবু একটা যে সাঁতার জানে না তাকে যদি ওই আপনি জলের মধ্যে ফেলে দেন, যেরমভাবে সাঁতার কাটবে ঠিক তাদের অবস্থা হবে ওইখানে। 27টা নক্ষত্র, 27 সেলেস্টিয়াল পার্ট, ভীষণ 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 টাফ। নাক্ষত্রিক বিচার যে না জানে সে তো জ্যোতিষের জও জানে না, পরিষ্কার কথা। তাহলে আপনার ধরে নিলাম আপনার অশ্বিনী নক্ষত্রে জন্ম, তাহলে আপনার অশ্বিনী নক্ষত্রের মালিককে অশ্বিনী কুমার দয়। তাহলে এবার অশ্বিনী কুমার দয় মানে কি? আপনি অশ্বিনী কুমারের পুজো করতে আরম্ভ করবেন, নাকি ওই অশ্বিনী নক্ষত্র? অনেকে বলবে আপনার তো গলা কাটা, আপনি তো গণেশের পুজো করুন। ওগুলো পাগল, ওগুলো অ্যাকচুয়ালি জ্যোতিষ না, ওগুলো হচ্ছে পাগল। মানে পড়াশোনা টড়াশোনা করেনি কোনো দিন, আরে বলে দিল গলা কাটা, মানে কেতু দেখলেই গলা কাটা গণেশকে বলে দেবে। মানে আপনি ভাবুন তো, আপনার মঘা নক্ষত্রে জন্ম, অশ্বিনী নক্ষত্রে জন্ম, মূলা নক্ষত্রে জন্ম, তিনটের মালিক তিন রকম। তা মূলা নক্ষত্রের নৃত্যি হচ্ছে মালিক, আপনার অশ্বিনী নক্ষত্রের অশ্বিনী কুমারদয় মালিক, আবার মঘা নক্ষত্র আরেকজন, সেটা আর বললাম না, আবার টুকতে বসেছে। ওই তিনটে নক্ষত্র পেয়ে যাবে। তো আমি আবার এখন একটু ওইভাবে এখন করছি, তার কারণ এখন আমার অনেক অসুবিধে হয়, তার কারণ আমার থেকে জেনে নবতারা চক্র আপনারা কোনোদিন হিসেব করেননি, আপনারা কোনোদিন জানেন না। এবং বিশ্বাস করুন, এই যে আজকে এই প্রোগ্রামটা করছি, আজকে যে কথাগুলো শুনলেন, এই কথাগুলো আপনারা এই 15ই জানুয়ারির আগে কোনোদিন কারো মুখ থেকে শোনেননি। কিন্তু আমার এই প্রোগ্রামটা অন এয়ার যেদিনই হবে, তারপরে দেখবেন এই নিয়ে বহু লোক কথা বলতে আরম্ভ করেছে। আবার দেখবেন আমি পিতৃদোষ নিয়ে বহু জায়গায় কথা বললাম, এখন সবাই পিতৃদোষ শিখে গেছে, বলছে পিতৃদোষ নিবারণের উপায়, পিতৃদোষ নাকি এই জল ঢাললে হয়ে যায়। আপনি নাকি ওই, আমি একটা জায়গায় দেখছিলাম পডকাস্টে, সে বলছে আপনার কিচ্ছু নেই, বারান্দায় দাঁড়িয়ে পড়ুন, বারান্দায় গিয়ে জল দিয়ে দিন। কাকে জল দিলেন? কিসের জন্য জল দিলেন? ঘোড়ার মাথাকে জল দিলেন, নিজের মাথায় জল দিলেন, নাকি আপনি বারান্দায় দাঁড়িয়ে জল দিলেন, আপনার ভাড়াটিয়ে নিজে যাচ্ছিল, তার মাথায় জলটা পড়লো? মানে বুঝতে পারছেন তো, বিষয়টা প্রচণ্ড কঠিন। তো কাজেই আপনার যে নক্ষত্রে জন্ম, তাহলে সেই নক্ষত্রের মালিককে এবং তার আরাধ্যকে, তার ইষ্টকে, তাকে নিয়ে আসতে হবে। তাহলে এটা 3 নম্বর পার্ট। তাহলে আমরা কি পেলাম? তিথি, বার, নক্ষত্র। এবার আপনার কোন যোগে জন্ম? আমাদের কটা যোগ? আমাদের 27টা নক্ষত্র, 27টা যোগ। মানে আমি বলতে বলতে হাঁপিয়ে যাচ্ছি। তার মানে আমাদের 27টা নক্ষত্র, 27টা যোগ। আজকে আপনার অতিগণ্ড যোগে জন্ম হতে পারে, আপনার শূল যোগে জন্ম হতে পারে, আপনার পরিঘ যোগে জন্ম হতে পারে, আপনার সাধ্য যোগে জন্ম হতে পারে, আপনার শুভ যোগে জন্ম হতে পারে, আপনার সিদ্ধি যোগে জন্ম হতে পারে, আপনার শুক্ল যোগে জন্ম হতে পারে, আপনার শূল যোগে জন্ম হতে পারে। এইভাবে আপনার যোগগুলো 27টা আসছে। এবার এই এক একটা যোগের মালিক আবার এক একজন, তার আবার প্ল্যানেট আছে, তার আবার অধিপতি গ্রহ আছে, তার মানে প্ল্যানেট মানে অধিপতি গ্রহ, তার আবার আরাধ্য আছে, তার আরাধ্যের ইষ্ট আছে, তাকে আবার লিখতে হবে। তার মানে 4টে পেয়ে গেলাম। এবার বাকি রইল কে? আপনার কজ অফ বার্থ, মানে আপনার করণ। এই আপনার করণের মালিককে। এবার আমাদের কটা করণ? আমাদের 11খানা করণ, তার মধ্যে 7খানা চলমান আর 4টে হচ্ছে স্থির। 4টের মধ্যে কি কি? একটা নাগ, কিংস্তগ্ন, চতুষ্পাদ আর শকুনি। তার মানে এই যে 4টে স্থিরকরণ আপনি পেলেন, তাহলে এই করণ বা আপনি 11টা করণের মধ্যে আপনি গরিজ করণে হতে পারেন, আপনি হয়তো ববকরণে হতে পারেন, আপনি হয়তো কৌলভকরণে হতে পারেন, এইভাবে আপনার বালবকরণে জন্ম হতে পারে, আপনার বণিজকরণে জন্ম হতে পারে, আপনার বৃষ্টিকরণে জন্ম হতে পারে, বা ওই 4 করণের মধ্যে এক স্থিরকরণের মধ্যে কোনো একটা করণ। এবার সেই করণের লর্ড, তার একটা প্ল্যানেট আছে, তার ইষ্ট বা তার আরাধ্যের ইষ্ট, তাকে আবার লিখতে হবে। এবার আপনাকে পারমুটেশন কম্বিনেশন করতে হবে, দিয়ে আপনার ইষ্ট বেরোবে। মানে বুঝতে পারছেন কতটা কঠিন? ইটস নট অ্যান ইজি টাস্ক। তার মানে এইভাবে আপনাকে বুঝতে হবে। দেখুন আজকে আমাদের যেটা সমস্যা হয়ে গেছে, আজকে আমরা না বুঝে আমরা যে গ্রহদের রাজা শনিদেব, তাকে আমরা নর্দমায় দাঁড় করিয়েছি। তার কারণ আজকে বেঙ্গল পেছোচ্ছে, বাংলা পেছোচ্ছে, কিন্তু আমরা আলটিমেটলি বুঝে উঠতে পারলাম না শনিদেবকে। আমি মনে করি বাংলা কবে উঠে দাঁড়াবে জানেন? আমার মনে হয় এই যে বাংলায় অনেক রাজনৈতিক দলফল আছে, যারা অনেক মারামারি ঝাড়ামারি করছে, আমার মনে হয় এই রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো যারা এই শনি মন্দিরকে নর্দমা থেকে
তুলে একটা ভালো জায়গায় নিয়ে যাবেন। কারণ দেখবেন শনি মন্দির এবং সেখানে মা দক্ষিণাকালী রয়েছেন। শনির পাশে তো মা দক্ষিণাকালী থাকেন, তার কারণ শনির আরাধ্য দেবী বা আরাধ্য দেবী হলেন মা দক্ষিণাকালী। তো যেখানে শনি মন্দির আছে সেখানে দক্ষিণাকালীর একটা মূর্তি থাকবে। আজকে আমার কষ্ট হয়, একটা বটগাছ তলায় নর্দমা যাচ্ছে, খাল গন্ধ দুর্গন্ধ, সেখানে একটা শনি মন্দির তৈরি করে দিল। নর্দমাটা বোঝাতে হবে কী দিয়ে করবো ভাই, একটা শনি মন্দির তৈরি করে দিলাম, সেখানে ঢাকঢোল পিটিয়ে খিচুড়ি ফিচুড়ি খাওয়া হচ্ছে। তার মানে গ্রহরাজকে আমরা রাজাকে নর্দমায় দাঁড় করিয়েছি। তার মানে আমাদের মানসিকতা থেকে আমরা আজকে নর্দমায় এনে দাঁড় করিয়েছি। আমার এখন সবার আগে যেটা কর্তব্য, শনিদেবকে বা শনি মহারাজের যে মন্দিরগুলো আছে এগুলো ইমিডিয়েট ওই নর্দমা, মানে তাকেও প্রচণ্ড অপমান করা হচ্ছে। এই অপমান তিনি আর সহ্য করতে পারছেন না বলে আজকে বাংলা পিছিয়ে পড়ছে, বাংলার ঘরে ঘরে অশান্তি। আমি যেমন এই দুর্গাপুরে একটি ছেলেকে বলেছিলাম, তার বাবা স্কুল টিচার, বিশ্বাস করবেন আমার এত কষ্ট লেগেছে। তার বাবা স্কুল টিচার, তিনি ভদ্রলোক আমার কাছে এসছেন, আমাকে বললেন সম্রাটবাবু আমার ছেলেটি না কথার খুব অবাধ্য, আর সে না একটা অন্য জগতে থাকে। তো আমি ছেলেটিকে বললাম তোমার কী সমস্যা, তোমার কী স্বপ্ন? বললাম আমি শাহরুখ খান হবো। আর খুব ভালো, তো শাহরুখ খান হও না, তো তুমি সিনেমায় যেতে হবে, তোমাকে থিয়েটার করতে হবে, তোমাকে অ্যাক্টিভ থিয়েটার কর্মী হতে হবে এবং থিয়েটার করে করে তোমাকে অভিনয় রপ্ত করতে হবে, তারপর তুমি টিভির পর্দায় আসতে পারো। তোমাকে হয়তো প্রথমে হয়তো আগে সিরিয়ালে অভিনয় করতে হবে, বা তারপর তুমি আস্তে আস্তে বড় পর্দায় গেলে, তারপর তুমি মেগা গেলে, তারপর তুমি হয়তো একটা মুভিতে গেলে। আমি বললাম যে দেখো তুমি তো জীবনে উন্নতি করতে চাও। বললো হ্যাঁ স্যার আমি উন্নতি করতে চাই। আমি বললাম তাহলে এক কাজ করবে, তুমি এই পাথর ঠাথর কিছু পড়ার দরকার নেই, তুমি সকালবেলা ঘুম থেকে উঠে তুমি না তোমার মা বাবাকে একটা প্রণাম করো। বললো কেন করতে যাবো, আমার বাবা কি শাহরুখ খান নাকি, আমার জন্য কি একটা মন্নত করে রেখে দিয়ে গেছে? আমি নিজে সেখানে অবাক হয়ে গেছি, ভাই কি উত্তর আমরা পাচ্ছি। তার মানে বুঝতে পারছেন তো আজকে শনিদেবের রোষ বা শনিদেবের রুষ্টতা কিন্তু আমাদের সকলের প্রতি পড়ছে। কাজেই আপনারা যে স্থানে থাকেন, আপনারা দায়িত্ব নিয়ে আপনার পাড়ার কাউন্সিলর, আপনার পাড়ার যারা হর্তাকর্তা বিধাতা, তাদেরকে বলুন যে এই নর্দমা থেকে শনিদেবের মন্দির বা এই গ্রহরাজের মন্দির নর্দমা থেকে তুলে তাকে একটা বড় জায়গা দিতে, একটা সুন্দর মাঠের মধ্যে তাকে নিয়ে যান, একটা ভালো জায়গায় যেখানে নিয়ে যান, একটা পবিত্র স্থানে নিয়ে যান, একটা সুন্দর জায়গায় নিয়ে যান, যেখানে আপনিও থাকতে পারবেন, বিরাজ করতে পারবেন, শনিদেবও বিরাজ করতে পারবেন। কারণ নর্দমার ধারে কি আপনি 2 মিনিট দাঁড়াতে পারেন না, শনিদেব বছরের পর বছর দাঁড়িয়ে রয়েছে। ভাবুন তো মানুষটার কত কষ্ট, সে ভালো করবে আপনাকে। এই জন্যই আমরা শনিদেবকে এত ভয় পাই। আর শনিদেবের পুজো যারা বাড়িতে করে তারা বড়লোক হয়। কেন জানেন? তার কারণ আজকে আমাদের এখানে কিছু ব্রাহ্মণ আছেন যারা অ্যাকচুয়ালি তো ব্রাহ্মণ নন। তার কারণ হচ্ছে যে ওই পৈতে পড়লাম আর ব্রাহ্মণ হয়ে গেলাম, আমার চক্রবর্তী মুখার্জি গাঙ্গুলি আমার আচার্যি টাইটেল, আমি ব্রাহ্মণ হয়ে গেলাম, এটা তো নয়। অ্যাকচুয়ালি বিগত দিনে ঋষিমুনিরা এটা তৈরি করেছেন কিসের জন্য? যার মধ্যে ব্রহ্মজ্ঞান রয়েছে তিনি ব্রাহ্মণ। তো আমাদের মধ্যে ব্রহ্মজ্ঞান নেই, এদিকে পৈতে পড়ে আমরা আহ্নিক করে বেড়াচ্ছি, আমরা গায়ত্রী মন্ত্র পড়ে বেড়াচ্ছি। তো কাজেই আমার মনে হয় ভালো করে শাস্ত্রটাকে জানুন। গ্রহরাজ সে, আপনি আসামে যাবেন, আসামে নবগ্রহের মন্দির রয়েছে, সেখানে দেখবেন শনিদেবকে কিভাবে রাখা হয়েছে। আজকে আপনি ছেড়ে দিন, আপনি মহারাষ্ট্রে চলে যান, আপনি শিরডি সাই বাবাকে দর্শন করুন, তারপরে আপনি শনি সিঙ্গাপুরে চলে যান, দেখুন গিয়ে মন্দির ওখানে কাকে বলে, কি অপূর্ব মন্দির। এবং শুধু তাই না, সেখানে শনিদেবকে সবার উপরে রাখা হয়েছে। আর শনিদেব যেখানে রয়েছেন সেই জায়গাটা কত টিপটপ, কত ক্লিন, কত পরিষ্কার পরিচ্ছন্ন। আপনারা যারা গেছেন তারা হয়তো জানেন, আমিও নিজে গেছি, এবং যারা যাননি পারলে একবার ঘুরে আসুন। শনিদেব সম্পর্কে আপনার ধারণা পাল্টে যাবে। আর শনি সাড়ে সাথী বলে মাথা খারাপ করবেন না। শনিদেব এসছেন মানে সে আপনাকে কিছু লেসন দেবে, আপনাকে কিছু টিচ করবে। সে তো রাজা, তা রাজা তো আমাদের শেখাবে। তো আপনার রাশিতে যখন এসছে তার মানে আপনাকে রাজার মতো জীবন দিতে এসছে। আর আপনি ভয় গর্তে ঢুকে গেলে আপনি ভিখারির মতো জীবন তো পাবেনই পাবেন। তো কাজেই সেই জায়গা থেকে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। আজকে আমি এখানে একটু থামছি, তো আমাদের অনুষ্ঠানটা চলবে, আমি আরও আলোচনা করতে থাকবো। কারণ আমি কি বললাম, টুকরো কিছু আলোচনা আজকে আমাদের খুব দরকার। এবার আমরা একটু আলোচনা করব কিসের দিকে যাব না, সেটা হচ্ছে যে এবার ইঞ্জিনিয়ারিং বললাম, ডাক্তারি বললাম, এবার কে কমার্সে যেতে পারে, কে আর্টসে যেতে পারে, কে স্পোর্টসে যেতে পারে, কে ক্রিয়েটিভিটি যেতে পারে, সমগ্র বিষয় নিয়ে একটু ছোট করে আলোচনা করব। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আর একটু একটা কাজ করবেন, সাবস্ক্রাইবটা করে দেবেন, তাহলে কি হয় আমি না ভীষণ মোটিভেট হই। কারণ আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগে না। আর সাবস্ক্রাইব বাটনটা প্রেস করার পর একটা নোটিফিকেশান বেল আসবে, ওটাকেও প্রেস করে দেবেন। তাহলে কী হবে, আমি যখনই আপলোড করব কোনো প্রোগ্রাম আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে, আপনি সেই ভিডিওটা দেখে আনন্দ করতে পারবেন। আর বিশ্বাস করুন, জীবনটাকে না খুব বিজ্ঞানসম্মত উপায়ে বাঁচতে আরম্ভ করুন। তার কারণ জ্যোতিষশাস্ত্র বিজ্ঞানের একটা আধার। এ কোনো অলৌকিক শাস্ত্র নয়, এ কোনো ভাঁওতাবাজি নয়, এ
এ কোনো কাক চরিত্র নয়, এটা একটা ক্যালকুলেশন। তো এই ক্যালকুলেশনে থাকতে গেলে সম্রাটদা চ্যানেলেও থাকতে হবে, 9PM মোটিভেশনে আপনারা চোখ রাখবেন ঠিক রাত্রি 9টায়। আমি তো থাকছি, আর ভালো লাগলে একটু কমেন্ট করবেন, আর আপনি কী কী আরও শুনতে চাইছেন তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমি তা নিয়ে আপনাদের কাছে আবারও অনুষ্ঠান করতে আরম্ভ করব। কেউ আমার কথায় খারাপ পাবে না, তার কারণ আমি কাউকে আঘাত করতে চাইনি। আমি খুব কম জানি, কিন্তু যতটা জানি ততটা আপনাদের সামনে পরিবেশন করার চেষ্টা করলাম। আপনার কথা ভালো থাকুন, শান্তিতে থাকুন, সুস্থ থাকুন, আর নিজের জীবনকে উপভোগ করুন। নমস্কার।